মানে বলতে হয় যে আসতে গিয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে আপনাদের এখানে, নলুয়াবাগিতে এখানে প্রথম আসছি, আমি খুবই মানে নিজে খুব টেনশনে ছিলাম যে আমি আমার পেছনে যারা মোটরসাইকেল নিয়ে আছে, আল্লাহ না করুক কোনো একটা গাড়ির সাথে, বহরে অনেক গাড়ি থাকে, তো আমার একটা গাড়ি যেন একটু দুর্ঘটনা না হয়, রাস্তার যে অবস্থা। এমনকি এখানে আমাদের সাথে বরগুনার আমাদের এপিপি মেহেদি ভাই, তিনি আমাদের দলের নেতা এবং বরগুনার এপিপি, তার বাড়ি যে আমতলী, এইখান থেকে ওই পার এসেছে। তার কাছে জিজ্ঞাইলাম যে আপনাদের রাস্তার ওই সাইড কি অবস্থা, পাকা না এরকমের কাঁচা? সে বলে ওই সাইড পাকা, ভালো আছে। আমাদের কয়েকটা গাড়িও ওই সাইড দিয়ে ঘুরে এসেছে। আর এই সাইডের ওই খালপাড়ের রাস্তা তো বেহাল অবস্থা আছেই, এবং পুরো এইদিকে আসছে রাস্তাঘাটের একেবারে বেহাল অবস্থা। এখন মানুষের সমালোচনা আমি করতে চাই না, কারণ আমি একটা দলের প্রধান বর্তমানে, আমি আগামীতে এমপি নির্বাচন করতে চাই আপনাদের এলাকায়। কাজে এখন এই ইউনিয়নের উপজেলার নেতৃবৃন্দকে আমি সমালোচনা করতে চাই না, কিন্তু এই কারণে আবার কিছু বলা লাগে যে ওইখানের জনপ্রতিনিধি যারা, তারা তো ঠিকই তাদের কাজটা পারছে, এইখানের যারা, তারা কেন পারলো না? তাদের অযোগ্যতা, তাদের অযোগ্যতা। ওই যে বলে যে সঠিক লোক সঠিক জায়গায় নাই, কোথায় গেলে যে কি কাজ হয়, কার কাছে কি চাইতে হয়, হয়তো তারা জানে নাই, কিংবা জানলে আবার পত্র পত্রিকায় আমরা খবর পড়েছি বরগুনাতে মহারাজ নামে আওয়ামী লীগের নেতা এমপি ছিলেন, কাজ না করে সরকারি বরাদ্দের কোটি কোটি টাকা উঠাই নিয়ে গেছে, কাজ না করে। এখন একজনে বলছে যে বরাদ্দ পাইছে ভাই, কাজ করে নাই। এরকম হয়েছে কিনা আমি জানি না, সেই কারণে আমি বললাম না। কিন্তু আমি এইটুকু বলতে চাই যে যারা এখানে ভোটের জন্য আপনাদের কাছে আসে, স্বাভাবিকভাবে প্রকৃত অর্থে মেম্বারদের আসলে খুব বেশি কিছু করার থাকে না, কিন্তু কাজটা চেয়ারম্যানের সুযোগ থাকে। একেবারেই চেয়ারম্যানের বস এখানকার ইউনো থেকে, এমপি থেকে, ইঞ্জিনিয়ার, উপজেলার, জেলার সব জায়গায় তারা যে কিন্তু তুলে ধরতে পারে যে এই ইউনিয়ন বললে এটা ইউনিয়নের মহাসড়ক। মানে আমরা যখন হাইওয়ের যে মহাসড়ক বলি, এটা ইউনিয়ন পর্যায়ে আমরা একটা মহাসড়ক বলতে পারি, যেই সড়ক দিয়ে সব মানুষ চলাচল করে। তো সেই সড়কের এইরকমের অবস্থা, আমার ধারণা বর্ষার সময় আপনারা অনেক সময় জুতা খুলে হাঁটা লাগে, জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না। তারপরে মোটরসাইকেল গাড়ি তো পরের কথা, এ চলেই না যদি বৃষ্টি বৃষ্টি হয়। এত বড় একটা ইউনিয়ন, এবং গতকালকে আমি ভোটার তালিকা দেখেছি, আমখোলা গিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে আমখোলা সবচেয়ে বড় ইউনিয়ন। পরে দেখি না, তার চেয়ে আরো আপনার ৩-৩.৫০০ ভোট বেশি হচ্ছে এই গোলখালী ইউনিয়ন। যে গোলখালী ইউনিয়নের একটা পার্ট হচ্ছে নলুয়াবাগি। এখানে আমাদের আহ্বায়ক বলেছে যে ৩ ওয়ার্ড মিলে ১২,০০০ ভোট। চরবোরহান ১০ মিনিটের একটা ইউনিয়ন, ভোট হচ্ছে ৫,৫০০। তাহলে ওই চরবোরহান হিসেব করলে তো এখানে 2টা ইউনিয়ন হয়। এখন এটা ঠিক যে এটা একটা ইউনিয়ন হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু এই কাজগুলো করার জন্য তো সঠিক মানুষ লাগবে, যারা এই সমস্ত কাজ বুঝে যে কিভাবে কাজগুলো করতে হয়। এইটা আপনাদের এইখানে আসছি দেখে আপনাদেরকে খুশি করার জন্য বলা না। আমার এইখানেই আছেন সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য, চিসাবাইদে চাকরি করেছেন, সরকারি অফিস আদালত চেনে জানে বোঝে, সে আমাদের এলাকার এই যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাকে আমরা নির্বাচনী এলাকার বিশেষ সহকারী হিসেবে মনোনীত করেছি। তাকে আপনাদের এইখানে বসেই আমি বলছি যে এই রাস্তাটা কিভাবে করা যায়, এই রাস্তাটা নোট নেন। গলাচিপার কালকে আমখলায় আমরা নামাজ পড়েছি, সেটা হচ্ছে একটা মসজিদের, যেই মসজিদে নামাজ পড়ছি পলেস্তারা খসে পড়তেছে, এইটা আমরা কিছু বরাদ্দ দিব। একইভাবে গিয়েছিলাম ওই আমখলা থেকে ভিতরের রাস্তা দিয়ে, সেটি ছিল কোনটা যেন ব্রিজে যে সমাবেশ করলাম, বউবাজার বলে নাম বলতে চাই না, ওইখানেও বড় বড় নেতা আছে, চেয়ারম্যান টেয়ারম্যান নেতা ছিলেন, কিন্তু রাস্তার খুব বেহাল অবস্থা। সত্যিকার হচ্ছে আপনারা যারা যদি আমার
বাড়ি চর বিশ্বাস, আর পাশে হচ্ছে চরকাজল ইউনিয়ন, নাম তো চর। তো এই চরের রাস্তাও কিন্তু এলাকার অনেক ভালো আছে, পাকা রাস্তা। যেখানে পাকা নেই সেখানে ইটের সোলিং। তাহলে এটা তো উপজেলার শহরে বলতে গেলে একজন হচ্ছে তর, হ্যাঁ এটা তো তর, তো এইটার এই অবস্থা থাকবে কারণ এটা তো চরের চেয়েও বেহাল দশা। তো কাজী আমরা এইটুকু বলতে পারি যে আমরা এলাকার জনপ্রতিনিধি হওয়া এটা ভাগ্যে থাকা লাগবে, আল্লাহরও সিদ্ধান্ত থাকা লাগবে। তো সেটা আল্লাহর উপরে নির্ভর করে, কারণ আল্লাহ যদি আপনাদেরকে সিগন্যাল দিয়ে দেয় যে ভোট এইদিকে দাও, কারণ আল্লাহ কুদরতিভাবে মানুষের মন মগজ একদিকে নরম করে দেয়, একদিকে পক্ষ সমর্থনে, একদিকে তার সিগন্যাল, অটো সিগন্যাল যেটা বলে, কারণ আল্লাহর ইশারাই তো সবকিছু হয়, আল্লাহ ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। তো এইটা যদি আমার কিসমতে থাকে তাহলে আমি হইতে পারবো, আর যদি কিসমতে না থাকে প্রত্যেক ঘরে ঘরে যাইয়া গড়াগড়ি খাইলেও হবে না যদি আল্লাহর সিদ্ধান্ত না থাকে। তো আমরা আশা করি আমরা আল্লাহর রহমত পাবো, কারণ এই পর্যন্ত পাইয়া আসছি যে এই চরাঞ্চল থেকে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এইখানের একজন বড় রকমের ছাত্র নেতা ছিলেন ক্ষমা জাহাঙ্গীর সাহেব, আওয়ামী লীগের সেই সময় ছাত্রলীগের সম্ভবত সাধারণ সম্পাদক ছিলেন, যার ফলে তিনি একবার প্রতিমন্ত্রীও হয়েছিলেন। ক্ষমা জাহাঙ্গীর মারা গেছে, তার জন্য আমরা দোয়া করি, কিন্তু তিনি তার সক্ষমতা যতটুকু ততটুকু ব্যবহার করেন নাই, কারণ আওয়ামী লীগ 21 বছর পরে ক্ষমতা এসেছিল 96-তে। সেই সময়ে তিনি সবচেয়ে আওয়ামী লীগের তরুণ নেতা হলেও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। কাজী তিনি চাইলে এইদিকে উন্নয়নের নহর বয় দিতে পারতেন, কারণ ওই সময় আওয়ামী লীগের টপ লিডারদের একজন। যাই হোক, জাতীয় নেতা ছিলেন, যতটুকু পেরেছেন করেছেন, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে বেস্ট নসিব করুক। তারপরে এইখানে মাঝখানে গোলাম মাওলা রনি ভাই যখন এমপি হয়েছে, রনি ভাই নির্বাচন করবে কি করবে না সেটা আমি জানি না, কিন্তু যে মানুষ ভালো তার ভালোটুকু বলতে হবে, খারাপ মানুষের খারাপটুকু। রনি ভাই 5 বছরে কিছু কাজ করেছে, কারণ তিনিও শিক্ষিত মানুষ, লাইন ঘাট চেনেন, বোঝেন যে এইখানে কাজ হয়, তো তিনি কিছু কাজ করেছিলেন। এই ছাড়া অন্য এমপিরা খুব বেশি কাজ করতে এখানে পারেন নাই। অনেক চেয়ারম্যানরা নিজের কানেকশন, যোগাযোগের মাধ্যম ব্যবহার করে খাল খনন, অবদা বেড়িবাঁধ নির্মাণ, নিজের এলাকার কিছু রাস্তাঘাট এই রকমের কাজ করেছে। যেমন আমরা তো এখন অফিসিয়ালি জনপ্রতিনিধি না, তারপরেও গত এই 15 মাসে আমরাও আসলে আমরা কোন জায়গায় আছি, আমরা কি করেছি, এটা আমরা নিজেরাও ভাবতে পারি নাই। কারণ আমাদের বয়সী ছেলে মেয়েরা যেখানে চাকরির জন্য লাইব্রেরিতে পড়াশোনা করে চাকরির পরীক্ষা দিয়ে বেড়ায়, সেখানে আমরা এই গোটা দেশের তরুণদেরকে, যেখানে আমাদের একজন ভাই কি ডালি যেন কথা বললো, আমাদের একজন নেতা এখানে ডালিম ভাই, সে বলছে এটা ঠিক যে আমরা সারা দেশের ছাত্ররা যেন পড়াশোনা করে তার যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে চাকরি পায়, সেই জন্য আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। কোটা সংস্কার কি, আগে ছিল 56% কোটা রিজার্ভ, আর 44% হচ্ছে পরীক্ষা দিয়ে তোমরা প্রতিযোগিতা করে চাকরি পাবা। 56% কোটা ছিল কত পার্সেন্ট মানুষের জন্য, হাতে গোনা আপনার 2%, 3% মানুষের জন্য। তো আমরা সেটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। এটা আমার ব্যক্তিগত ইস্যু না, সারা দেশের ছাত্রদের তরুণদের ইস্যু ছিল। সেটা নিয়ে আমরা আন্দোলন করে 18 সালে আন্দোলন করেছিলাম, এবং ওই আন্দোলন করতে গিয়ে আমরা নির্যাতিত নিষ্পেষিত হামলার শিকার হয়েছিলাম, কিন্তু হাল ছাড়ি নাই, আন্দোলনকে বিজয়ী করেছিলাম। যেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমর্থন পেয়েছিলাম, যেই কারণে 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, সেখানে ভিপি নির্বাচিত হয়েছিলাম। ভিপি নির্বাচিত হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ঐতিহাসিক দায়িত্ব, এই দেশ যখন কোনো সংকটে পড়ে, সেটা রাজনৈতিক সংকট, প্রাকৃতিক সংকট, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ছাত্ররাই দেশের রাজনীতি থেকে শুরু করে প্রশাসন বিভিন্ন জায়গায় একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে, অন্যান্য বিশ্ববিদ্যালয় থাকে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি থাকে। তো ওই ঢাকা বিশ্ববিদ্যালয় 28 বছর পরে ভিপি হওয়ার পরে আমরা যখন দেখেছি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে ভোটের মাধ্যমে একজন নাগরিক তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশ নেয়। কারণ আপনি মেম্বার বানান, আপনি চেয়ারম্যান বানান, তারা রাষ্ট্র পরিচালনা করে। মেম্বার চেয়ারম্যান হয় আপনার ভোটে, আপনি এমপি বানান, তারা সরকার গঠন করে, তাহলে ওই সরকার তো আপনার ভোটে গঠিত হয়। তো আমরা যখন দেখলাম এই মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, নির্বাচনের নামে প্রহসন হয়, ভোট কেন্দ্র দখল করে সিল মেরে নেতা নির্বাচিত হয়, আমরা মানুষের ভোটের জন্য, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এবং ওই 2018 সালে কোটা সংস্কার থেকে আমরা বলেছি এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। মানুষের ভোটের অধিকার থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, সভা সমাবেশ করার স্বাধীনতা থাকবে, সংগঠন করার স্বাধীনতা থাকবে, যেটা গত কয়েক বছর ছিল না। কারণ আওয়ামী লীগের বাইরে বিএনপি বলেন, জামাত বলেন, অন্য দল বলেন, ওইভাবে কোনো দল মিছিল মিটিং করতে পারতো না, নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো না, ক্যাম্পেইন করতে পারতো না। আপনারা জানেন, দেখেছেন। তো আমরা বলেছি এইভাবে দেশ চলতে পারে না। আমরা ছাত্র তরুণদেরকে সংগঠিত করে এই 24 জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন বলে এই আন্দোলনের মাধ্যমে আজকের এই পরিবর্তন এনেছি। এই পরিবর্তন কোনো রাজনৈতিক দল করে নাই, কোনো একক দল না। তারা দল আন্দোলন করেছে, ফেল করেছে, ডাব্বা মেরেছে। কারণ এই গত 14 সালে নির্বাচন হয় নাই, কিন্তু সংসদ হয়ে গেছে, সরকার চালাইছে। 18 সালে দেখেছেন নির্বাচনে বিরোধী দল যারা বিএনপি কিংবা অন্যান্য দলের প্রার্থী ছিল ক্যাম্পেইন করতে পারে। গোলাম মাওলা রনি ভাইয়ের মতো লোককে দেখেছেন তো, বাড়ির সামনের মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, হামলা টামলা করে ঘর থেকেই বাইরে যেতে দেয় নাই। জামাতের তো খবরই ছিল না, এখন যদি জামাতের নাম শুনেন। তো এইরকম একটা অবস্থা ছিল। রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, তারা কিন্তু পারে নাই। এই ছাত্র যুবক তরুণদেরকে নিয়ে যখন আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে নেমেছি, আমরা সফল হয়েছি। অবশ্যই সেখানে সমস্ত রাজনৈতিক দলগুলোর সমর্থন সহযোগিতা ছিল। কাজী আমরা চাই এই পরিবর্তনকে ধরে রাখতে, কোন নেতার চোখ রাঙানিতে, কোন দলের হুমকি ধামকিতে এই সমাজ, এই দেশ চলবে না। এই দেশ চলবে জনগণের কথা মতো। জনগণ যাকে ভালো লাগে তার দল করবে, যাকে ভালো লাগে তাকে ভোট দিবে, যাকে ভালো লাগে তার মিছিল করবে, মিটিং করবে। গরিব মানুষ ওই সরকারের যে সহায়তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সেটা পাবে। সেটা কোনো রাজনৈতিক বিবেচনায় নয়। আমরা এই ধরনের একটা সমাজ এবং রাষ্ট্র চাই। আমি যেটা বলেছিলাম, এই এলাকার জনপ্রতিনিধি না হয়েও আলহামদুলিল্লাহ এই আপনার হরিদাপুর ব্রিজ থেকে শুরু করে আপনাদের এই ব্রিজ নিয়েও কথা বলেছি। ঠিকাদার পালাই গেছে। পালাই গেছিল কেন? আওয়ামী লীগের নেতা ছিলেন বা আওয়ামী লীগ করতেন। তো এখন কথা হচ্ছে যে এইখানে যারা আছে, এখানে অনেক আওয়ামী লীগের লোক আছে, ইসলামী আন্দোলনের ব্যানার আছে, তাদের লোক আছে, বিএনপির সাইনবোর্ড আছে, বিএনপির লোক আছে, বিভিন্ন দলের লোক আছে। এখন আওয়ামী লীগের তো সবাই মানুষের উপরে হামলা করে নাই, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে নাই, ওই ভোট কেন্দ্র দখল করতে যায় নাই, মারামারি কাটাকাটি করতে যায় নাই। যারা গেছে তারা এখন এলাকা ছাড়া। আর যারা সাধারণ মানুষ ছিল তারা কিন্তু ঠিকই এলাকায় আছে। কাজী যে যেরকম কর্ম করেছে সেরকমের ফল পেয়েছে। তবে আমাদের কথা, আমাদের দলের জায়গা থেকে আমরা মনে করি যে আমরা যেই এলাকায়, যেই সমাজে বাস করি, মানুষ ভুল করবে। আল্লাহ বলছে যে বারবার বান্দাকে ক্ষমা চাওয়ার জন্য, যে আল্লাহকে বলছে ক্ষমাশীল আল্লাহ, আল্লাহ ক্ষমা চাইতে পছন্দ করে। আল্লাহর নবী ভুল না করেও প্রতি নামাজের পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ রহমত প্রত্যাশা করতেন। কাজে আমরা মানুষ, ভুল হবে, কিন্তু প্রতিহিংসা, মারামারি, হানাহানি, রাজনীতি যুগের পর যুগ চলতে পারে না। তাই আমরা বলেছি এই গলাচিপা 10 মিনায় আমরা একটা ঐক্য এবং সম্প্রীতি, সহনশীলতার রাজনৈতিক পরিবেশ এখানে সৃষ্টি করতে চাই।
যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার জন্য কাজ করবে, মানুষের বিপদে পাশে দাঁড়াবে। ওই যে আমাদের ছোট ভাইরা বলেছে, দোকানে বসে চা খাবে, রাজনৈতিক তর্ক করবে যুক্তি সহকারে, কিন্তু মারামারি হানাহানি সংঘাত সহিংসতার অসুস্থ রাজনীতি নয়। এই রাজনীতি বাংলাদেশে 50 বছর চলেছে, আগামীতে আর আমরা চলতে দেব না এই রাজনীতিতে। যেই কারণেই আমরা এই তরুণদেরকে নিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তনে আমরা কথা বলেছি। রাজনীতিতে আমরা পরিবর্তন চাই, রাজনীতি ক্ষমতা ভোগ করার জন্য নয়, টাকা পয়সার মালিক হওয়ার জন্য নয়, রাজনীতি জনগণের সেবা করার জন্য, রাজনীতি দেশের জন্য কাজ করার জন্য আমরা সেই রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই। যেই কারণে আপনাদের এলাকার সন্তান এই বয়সে যেটা বলেছি, যে যারা চাকরির জন্য পরীক্ষা দিয়ে বেড়াচ্ছে, লাইব্রেরিতে কিংবা বিভিন্ন অফিসে ইন্টারভিউ দিচ্ছে, সেখানে আমরা আলহামদুলিল্লাহ অল্প সময়ের ব্যবধানে একটা দল তৈরি করেছি, যে দলের নাম গণ অধিকার পরিষদ, সংক্ষেপে জিওপি, এবং সেটা ট্রাক মার্কায় একটা নিবন্ধিত রাজনৈতিক দল। এবং আপনারা দেখেছেন একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে আমরা অন্য দলের শীর্ষ নেতাদের সাথে মিটিং করি, আলাপ আলোচনা করি, কিভাবে এই দেশের সংস্কার করে এই দেশকে আগামীতে এগিয়ে নেওয়া যায়, এই দেশকে পরিবর্তন করা যায়, মানুষের অধিকার নিশ্চিত করা যায়। কাজে আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনারা যদি আগামীতে ট্রাক প্রতীকে এই এলাকা থেকে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ করে দেন, অন্যান্য যে কোনো মানুষের চেয়ে আমরা অনেক কাজ করতে পারবো, অনেক ভালো কিছু করতে পারবো। এই বক্তব্য তো সবাই দেয়, তাহলে আমরাও তো একই বক্তব্য দিচ্ছি। পার্থক্যটা কোথায়? পার্থক্য এইখান থেকে যারা নির্বাচন করতে চায়, আল্লাহ মাফ করুক, এটা নিজের অহংকার না, বাস্তবতা বলছি, আমাদেরকে সারা দেশের মানুষ যেভাবে চিনে, আমাদেরকে যেভাবে গুরুত্ব দেবে, আমাদের কথার একটা দাম যেটা আছে, অন্য যারা আছে তাদের কি সেই অবস্থানটা আছে? তো কাজী আমরা যদি এলাকার উন্নয়নের জন্য একটা অফিসে ফোন দেই, একটা তদবির করি, সেইটা যেভাবে গতি পাবে অন্যদেরটা সেটা সেইভাবে গতি পাবে না। কারণ এই কথাগুলো বলছি এই কারণে, না বুঝাইলে অনেকে সেটা বুঝবে না, যেই কারণেই কথাগুলো বলা। আমার খুব বেশি সুযোগ হয় নাই যে আপনাদের মাঝে 10-15 বছর ধরে আছি রাজনীতিতে, যে আপনারা আমাকে চেনেন, ভালো করে জানেন। অল্প সময়ের মধ্যে আশা করি অনেকে চেনেন, জানেন, বুঝেছেন। যেটা বলছে অনেকে আবার বলে যে যার হয় তার 9 হয়, যার হয় না তার 90 হয় না, এরকম একটা কথা অনেকে বলে। তো আমরা শুরুতেই আমাদের সক্ষমতা, আমাদের যোগ্যতা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবার সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে যে আপনারা 1500 টাকার বিনিময়ে একজনকে ভোট দিবেন, একজনের কথায় চাপে হুমকি ধামকিতে ভোট দিবেন, নাকি আপনারা ভালো মন্দ যাচাই বাছাই করে ভোট দিবেন, যে না আমি ব্যক্তিগতভাবে 1000 টাকা না পাই কিন্তু এলাকার উন্নয়ন হবে, এলাকার মানুষ ভালো থাকবে, এলাকার পরিবেশটা ভালো থাকবে। আমরা শুনতে পাই কোন নেতারা অনেককে হুমকি দেয়, চান্দা চায়, যে ব্যবসা বাণিজ্য করো, আমাদের প্রোগ্রাম আছে, আমাদের কিছু টাকা দিও, আমাদের প্রোগ্রাম আছে, আমাদের কিছু লোক নিয়ে যাইও, না হলে দোকান করতে পারবা না, তোমরা ফেসিবাদের দোষর, মামলা দেবো, ডেভিল হান্টে দেবো। এইটা কোনো নেতাদের কাজ হতে পারে না। এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছে কেউ? এখন অন্তর্বর্তীকালীন সরকার, সকল দলের সমর্থিত সরকার। সরকার যখন জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে তারা আলাপ আলোচনা করে, সব দলকে নিয়ে তারা বসে। আজানটা একটু শেষ হোক, তারপরে একটু কথা বলে শেষ করবো। সাধারণ মানুষও ঘর ছাড়া বন্ধ করো ভাই, এটা তো বলে দেওয়া
ভাই এই তরমুজ ভাই লাগে এই তরমুজ কয় লাগে হ্যাঁ দিয়ে বড় বড় লাগে